এই ছাত্র জনতার আন্দোলনে বিএনপির ত্যাগ সবচেয়ে বেশি। পুলিশের অস্ত্র থাকা কিন্তু প্রবলেম না, অস্ত্র ব্যবহার করা হইলো প্রবলেম। যে একটি স্বৈরশাসন মাফিয়াতন্ত্র কায়েমে যারা জড়িত ছিল প্রত্যেকেরই বিচার হওয়া উচিত, শুধু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না। সেক্ষেত্রে 14 দল, জাতীয় পার্টি সবাই আওয়ামী লীগের সহযোগী ছিল। যারা আহত নিহত হয়েছে তাদের কাছে ক্ষমা চাইবে এবং জাতি যদি মনে করে যে ক্ষমা করবে সেটা করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলি। আজ আমরা কথা বলবো রাজনীতির এই সময়ে দেশের নানাবিধ বিষয় নিয়ে কথা বলবো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সে বিষয় নিয়ে কথা বলবো। স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু। আপনাকে স্বাগত জানাচ্ছি বাচ্চু ভাই। আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হবেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভূঁইয়া। আমরা আসার সাথে সাথে তার সাথে যুক্ত হব। প্রিয় দর্শক, আপনারা জানেন যে রাজনৈতিক দলগুলোর ছাত্র জনতার আবার আন্দোলনে নেমেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে। তাৎক্ষণিকভাবে 2 থেকে 3 দিনের আবারও সেই রাজপথে ছাত্র জনতা ছিল, ব্লগেট কর্মসূচি ছিল। তারপরে আজকে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি হয়েছে। সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ এবং সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনে তাদের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। আমরা প্রথমেই সেই বিষয়টি নিয়ে আলাপ করি বাচ্চু ভাই। সেটি হচ্ছে যে এই প্রসঙ্গে আজকে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে এই সিদ্ধান্তের মাধ্যমে একটি দেশবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। কি মনে করেন আপনি? আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে মাই টিভি সংলাপের দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আওয়ামী লীগ বিগত 17 বছর বাংলাদেশের মানুষকে জিম্মি করে ফেলেছে। আওয়ামী লীগ তাদের কার্যক্রমে বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল যে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, যে মানবতা বিরোধী অপরাধ করেছে, গুম খুন সহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশে একটি ফ্যাসিস্ট মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছিল। সুতরাং বাংলাদেশের মানুষের প্রত্যাশা, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ছিল যে আওয়ামী লীগ নামের যে রাজনৈতিক দলটি, এটি আর রাজনৈতিক দল নাই। আওয়ামী লীগ নিজেদের কবর আওয়ামী লীগ নিজেরা রচনা করেছে। সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দেশের মানুষের জনদাবিতে পরিণত হয়ে গেছিল। বিশেষ করে 5ই আগস্টের জুলাই গণ আন্দোলনের পর মানুষের প্রত্যাশা ছিল যে আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে গুলি করেছে, মানুষকে হত্যা করেছে, কয়েক হাজার মানুষকে হত্যা করেছে, এটা আসলে পৃথিবীতে মানে একটি স্বাধীন দেশে এটা আসলে কখনো মানুষ প্রত্যাশা করে নাই। সেই জন্য গণ আকাঙ্ক্ষাকে ধারণ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটু দেরিতে হলেও আওয়ামী লীগ এবং তাদের ভ্রাতৃপ্রতিম সংগঠনকে নিষিদ্ধ করেছে এবং গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদের বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে। এর আগে ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। এটা যথার্থ হয়েছে। দল হিসেবে আমরা বিএনপি এবং আমাদের মাননীয় মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ওনারা এটা স্বাগত জানিয়েছেন। বিএনপি অনেক আগে লিখিতভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বৈঠকের সময় 10ই ফেব্রুয়ারি এবং 16ই এপ্রিল লিখিতভাবে বিএনপি এই দাবিটি জানিয়েছিল। আসলে 5ই আগস্টের পরেই আওয়ামী লীগ নিষিদ্ধের পদক্ষেপ নেওয়া দরকার ছিল। একটু দেরিতে হলে এই যে পদক্ষেপটি নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এতে জনপ্রত্যাশা পূরণ হয়েছে এবং মানুষ, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। ভাই, আপনি যে বলছেন যে বিএনপি লিখিতভাবে জানিয়েছিল, আপনি কি মনে করেন যে সেই জানানোর ধারাবাহিকতাই এই সরকারের সিদ্ধান্ত নিল? মানে বাহবাটা কি আপনারা নিতে চাচ্ছেন? না, দেখেন, বিএনপি তো একটি বাংলাদেশের একটি জনপ্রিয় রাজনৈতিক দল। বিএনপি বাহবা নেওয়ার জন্য রাজনীতি করে না। বিএনপি কখনো জনদাবি, জন আকাঙ্ক্ষা ধারণ করে। বিএনপি 5ই আগস্টের পর গণ আন্দোলন পরবর্তী জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো যখন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বসেছে, আলোচনা করেছে, বৈঠক করেছে, এই দাবিটি সহ অন্যান্য যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয় অ্যাড্রেস করেছে, সেই কথাগুলো উত্থাপন করেছে। সেটা তো অনেক আগেই করেছে। অন্তর্বর্তীকালীন সরকার সেপ্টেম্বর মাসেও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। পরবর্তীতে এটা একটু ঝুলে গিয়েছিল। আমরা যতদূর পত্রপত্রিকায় জেনেছি যে 2-1 জন উপদেষ্টা একটু দ্বিমত বা কোনো কারণে যতদূর জানতে পেরেছিলাম, তো যাই হোক
সবশেষে একটু দেরিতে হলেও সেটি কাজটি হয়েছে, জি। সেটি সম্পন্ন হয়েছে। জি, সেজন্য সেক্ষেত্রে আপনি এটিকে জনদাবি বলছেন, তো সেই জনদাবি পূরণে আমরা দেখলাম যে রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন সবাই এসে রাজপথে বসে গেল, দাবি আদায় করলো। এক্ষেত্রে সেই জনমানুষের দল হিসেবে বিএনপি কেন পিছিয়ে ছিল? দেখেন, সব দল বা সব মানুষ ওখানে বসে গিয়েছে, বিষয়টি এরকম না। আপনি যদি দেখেন, আপনার দাবি আদায় সবাই রাজপথে থাকে এমনটা না, না আপনি দেখেন, কিন্তু যারা কর্মী রাজনৈতিক তারা রাজপথে থাকে। দেখেন সেটি আপনার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিএনপি বিভিন্ন বক্তব্য, বিবৃতি, সেমিনার এবং অন্তর্বর্তীকালীন সরকারকে লিখিতভাবে জানিয়েছে। সেই দাবিটি আদায়ের জন্য বিএনপির মতো একটি দায়িত্বশীল দল হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বাসভবন, ডক্টর ইউনূস সাহেবের বাসভবন যমুনার সামনে বিএনপিকে অবস্থান নিতে হবে, এমন কোনো এটা পরিস্থিতি তৈরি হয়নি। তাহলে যমুনা থেকে যখন শাহবাগে চলে গেল, তখন তো আর অন্তর্বর্তী সরকারের বাসভবন সংলগ্ন না, শাহবাগে আপনারা একসাথে হলেন না? দেখেন, আমাদের শাহবাগে যেতে হবে কেন? বিষয়টা হলো যে আপনারা শাহবাগে যেতে হবে কেন? ছাত্র জনতা আন্দোলন করবে, রাজপথে রক্ত দিবে, আপনাদের কর্মীরাই বিজয় আনবে ৫ আগস্ট। পরবর্তী সময়ে আওয়ামী লীগ চলে গেলে বিএনপি তো এমনিই ক্ষমতার আসনে, বিষয়টি কি এরকম? না, বিষয়টি এরকম না। দেখেন, এই ছাত্র জনতার আন্দোলনে বিএনপির ট্যাগ সবচেয়ে বেশি। বিএনপির সংগঠন হিসেবে বিএনপির 848 জন শহীদ হয়েছে। আপনি যেমনটা বললেন যে বিএনপির কেন যেতে হবে, তাহলে বিজয়টা এনে দিবে কে? আমি আপনাকে বলি, জি, দল হিসেবে 5ই আগস্ট এই জুলাই আন্দোলনে বিএনপির সবচেয়ে বেশি শহীদ হয়েছে 848 জন, 5000-এর বেশি আহত হয়েছে। আর বিগত গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির 2276 জন আপনার ক্রসফায়ারের শিকার হয়েছে, অসংখ্য গুম-খুন হয়েছে, অনেকেই জেল খেটেছে, রিমান্ড গিয়েছে। বিএনপি আসলে এখানে দেখেন যে দাবিতে এই আন্দোলনে, এটাতে সারা দেশের মানুষ একমত, সব গণতান্ত্রিক দলগুলো একমত। বিএনপি তো এই দাবি জানিয়ে আসছে, বিভিন্ন সভা, সেমিনার, ফোরাম, বক্তৃতা, বিবৃতিতে, মিটিংয়ে বলে আসছে। আর শাহবাগে বা ওই যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনেই গিয়ে বলতে হবে, বিষয়টা তো এরকম না। আপনাদের লিখিত দাবি আপনারা লিখিত দিলেন না, আমরা কিন্তু দাবি আদায় হয়নি। তারপরে আপনাদের কর্মসূচি কি ছিল? তাহলে কর্মসূচি আপনি দেখেন, আমাদের যেদিন এখানে দাবি আদায় শাহবাগে, যেদিন যমুনার সামনে যেদিন সমাবেশ ছিল, আমাদের কিন্তু চট্টগ্রামে একটি সমাবেশ ছিল। আমাদের মহাসচিব সাহেব স্পষ্ট ভাষায়, স্পষ্টভাবে সেদিন কিন্তু বলেছেন যে অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করুন। আওয়ামী লীগ বলেছেন যে দেশের মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না এবং দেখতে চায় না। আমি সেই নিউজ কভার করেছি এবং সেটা কিন্তু বলেছে। আর আমরা কিন্তু বিভিন্ন সভা, সেমিনারে বলতেছি, আমরা কিন্তু বিএনপির মতো একটা দায়িত্বশীল দল, আমি আগেও বলেছি, যমুনার সামনে এবং শাহবাগে করবে কেন? আপনার সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে, বিভিন্ন জায়গায় মিটিং সমাবেশ চলছে, চট্টগ্রামে হয়েছে, বিভিন্ন জায়গায় ঢাকায় হয়েছে, সব সভা সেমিনারে তো আমরা বলছি যে আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার নৈতিক অধিকার নাই। আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছে, আওয়ামী লীগ মাফিয়া লীগে পরিণত হয়েছে, আওয়ামী লীগ হেলমেট লীগ, সন্ত্রাস লীগ এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগে একটা সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়েছে। সুতরাং আমরা তো বলে আসছি, কিন্তু আমরা তো আসলে ওই শাহবাগ ব্লক করে জনদুর্ভোগ, ওইখানে দেখেন শাহবাগ মোড়ে এখানে বারডেম হাসপাতাল, পিজি হাসপাতাল, অনেক রুগী, প্রতিদিন হাজার হাজার রুগী এই হাসপাতালগুলোতে আসা যাওয়া করেন, অনেক মুমূর্ষু রুগীরাও আসা যাওয়া করেন। আমরা তো সভা সেমিনার, হাজার হাজার লাখ লাখ লোকের সমাবেশ করে আমরা তো এই দাবিগুলো বলে আসছি। আখতারুজ্জামান বাচ্চু ভাই, আপনি ছাত্র আন্দোলন করা মানুষ, রাজপথে আপনি আন্দোলন করেছেন। আন্দোলন বৃহৎ স্বার্থে জনদুর্ভোগ তৈরি হয় না, এরকম কি কোনো ঘটনা ঘটেছে? 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 71-এর মুক্তিযোদ্ধা, 69-এর গণ অভ্যুত্থান, 24-এর এই গণ অভ্যুত্থান বা বিপ্লব বলেন, সব জায়গায় তো দাবি আদায় বৃহৎ স্বার্থে বিষয় হয়। সেটা জনগণ মেনে নেয়, কিন্তু এটি কি মেনে নেয়নি? না, সেটা মেনে নেয়, কিন্তু এখানে প্রেক্ষাপটটা আপনাকে দেখতে হবে, বুঝতে হবে যে এই আহ্বানটা কে জানিয়েছে। হাসনাত আব্দুল্লাহ ব্যক্তি হিসেবে, এনসিপি কিন্তু পার্টি হিসেবে কিন্তু সেইখানে কিন্তু সেই আহ্বানটা জানায় নাই। আর যদি এনসিপি পার্টি হিসেবেও জানায় নাই হাসনাত আব্দুল্লাহ, আপনি দেখবেন এনসিপি সব নেতাও সেইখানে যায় নাই। তারপরে অন্য কোনো গণতান্ত্রিক দলও যায় না। একটি দলের প্রতিনিধি গিয়েছে, সেও বলেছে আমি দলের প্রতিনিধি না, আমি ব্যক্তি হিসেবে আসছি। আর কোনো গণতান্ত্রিক দলেই কিন্তু সেখানে সেই
আহ্বানে সাড়া দেয় নাই, সেখানে অংশগ্রহণ করে নাই। কিছু আপনি সংখ্যাও দেখবেন নগণ্য, খুব বেশি সংখ্যায় না। জুলাই বিপ্লবে তারা যেরকমভাবে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে, এই 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 আহ্বানে কিন্তু সকল এই আহ্বানটার আগে দরকার ছিল সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে একই ঐক্যমত্যের পর্যায়ে গিয়ে যখন যদি এই কর্মসূচিটা প্রণয়ন করা হতো, তাহলে তো বাংলাদেশের সব গণতান্ত্রিক দল, সেটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে তো আপনারা করতে পারতেন। দেখেন কেন হাসনাত আব্দুল্লাহ পর্যন্ত অপেক্ষা করতে হলো? দেখেন ব্যক্তি আর দল, এবং সেখানে কিন্তু জুলাই অভ্যুত্থানের আহতরা এসছে, শহীদ পরিবারের সদস্যরা এসছে, সবচেয়ে বড় কিন্তু এই বিষয়টি ছিল। অন্যান্য রাজনৈতিক দলের প্রধানরাও পরবর্তীতে গিয়েছে, আপনি দেখেছেন না? সব রাজনৈতিক দলের যায় নাই। আপনার আপনি দেখবেন যে গণতন্ত্র মঞ্চের যারা তারা ছিলেন না, বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ছিল না, সহমর্মিতা হয়তো ব্যক্তি পর্যায়ে উল্লেখযোগ্য পর্যায়ের বাংলাদেশে যেগুলি গণতান্ত্রিক দল বা বৃহৎ দল আছে, সেগুলোর উল্লেখযোগ্য পর্যায়ের সেরকম কোনো নেতাও যায় নাই। ইভেন আপনার জামাতে ইসলামী দল হিসাবে যায় নাই। ওখানে ওনাদের আমির রাতে গিয়েছে যেদিন ডিক্লেয়ার হয়েছে। সেখানে আপনি দেখেন যে মাসুদ সাহেব যখন বক্তব্য দিয়েছেন, উনি বলেছেন যে আমি ব্যক্তি হিসেবে এখানে এসেছি, আমি আমার ব্যক্তির জায়গা থেকে। আপনি আপনার অবস্থান বলেছেন, আমি একটু এ প্রসঙ্গেই বলি। সেটি হচ্ছে আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তিনি একটি প্রোগ্রামে বলেছেন যে শাহবাগে হঠাৎ করে এই নাটক কেন, তিনি এটিকে নাটক বলছেন। এটি তিনি ভালো বলতে পারবেন, স্ট্যান্ডিং কমিটির মেম্বার। দেশ লুটে খেতে বিএনপিকে নিধনের ষড়যন্ত্র হচ্ছে। কি ষড়যন্ত্র, কি দেখতে পাচ্ছেন আপনারা? বিএনপি নিধনের আওয়ামী লীগের সময় মানে এই ষড়যন্ত্রটা ছিল নিশ্চয়ই, কিন্তু এখন কিভাবে ষড়যন্ত্র হচ্ছে মনে করছেন? দেখেন, মির্জা আব্বাস সাহেব বিএনপি স্থায়ী কমিটির সদস্য, অত্যন্ত সিনিয়র নেতা, বর্ষিয়ার নেতা, এবং ঢাকা শহরে উনি রাজপথ থেকে গড়ে ওঠা তৃণমূল নেতৃত্ব। জি, ওনার বক্তব্যের বিষয়ে আমি আসলে এখানে কোনো কিছু বলা আমার জন্য সেটা দুরূহ। তবে ব্যক্তিগতভাবে আমি একটা জিনিস মনে করি যে আসলে যখন আপনার দেখেন এদেশের মানুষের যখন জনদাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগের বিচার করা, তখন আমরা এই মুহূর্তে লক্ষ্য করলাম যে আপনার যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, যিনি শেখ হাসিনা এবং এই ফেসিবাদের সকল কিছুর দূষর, যিনি সেগুলো ওনার রাষ্ট্রপতি হিসেবে সেগুলি উনি সমর্থন দিয়েছেন, অনুমোদন করেছেন, সেই মুহূর্তে দেখলাম যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিভাবে কেউ বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে চলে গেলেন, কেউ জানলো না। রাষ্ট্রের দায়িত্বশীল পর্যায় থেকে বলা হলো একে অপরকে দোষারোপ করছেন এবং দায় এড়ানোর চেষ্টা করা হচ্ছে। আবার আপনি দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে দরজা ভেঙে, খুবই 3 বারের প্রধানমন্ত্রী, উনাকে এদেশের উন্নয়নের সাথে বেগম খালেদা জিয়া, এদেশের গণতন্ত্রের সাথে বেগম খালেদা জিয়া 9 বছর গণতান্ত্রিক আন্দোলনে সংগ্রাম করেছেন। ওনার হাত ধরে এদেশে সংসদীয় গণতন্ত্রে পদার্পণ হয়েছে। ওনার হাত ধরেই এরশাদ বিরোধী আন্দোলনে তারপর গণতন্ত্রায়ন হয়েছে। ওনার হাত ধরে আবার বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার এসেছে। আরে সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে অপমানজনকভাবে দরজা ভেঙে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এটি তো আওয়ামী লীগ। আবার অপরদিকে আমরা লক্ষ্য করলাম আপনার যে এখানে আইবি রহমানকে গ্রেফতার করতে গেল, আওয়ামী লীগ নেত্রী আইবি রহমানকে গ্রেফতার করতে গেল পুলিশ। সেলিনা হায়াত আইবি, হ্যাঁ, সেলিনা হায়াত আইবিকে গ্রেফতার করতে গেল পুলিশ। সেখানে সারা রাত থাকলো। তারপর আমরা দেখলাম যে ডাইনিং টেবিলে খাবারের বাহার। তারপর গ্রেফতার অবস্থায় সেই ভোরবেলা তাকে মিডিয়াতে বক্তব্য দিতে দেওয়া হলো, লম্বা বক্তব্য বয়ান দিলেন উনি। তো এইটা আসলে বাংলাদেশে তো আসলে এই জুলাই বিপ্লব তো এই কারণে হয় নাই। নিশ্চয়ই এই বিপ্লব হয়নি, কিন্তু গাচ্চু ভাই, এই যে আপনি বলছেন যে সাবেক রাষ্ট্রপতি দেশ ছেড়ে গেছেন, কিংবা আওয়ামী লীগের অন্যান্য যাদের বিরুদ্ধে মামলা আছে, সেটি নিয়ে আপনারা হয়তো টেবিল টক করছেন, কিন্তু সেটি নিয়েও তো আপনাদের দৃশ্যমান আন্দোলন দেখছি না, কর্মসূচি দেখেন। আমরা আন্দোলন, কর্মসূচি এবং এর মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারটাকে আমরা তো এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে। আমরা শুরু থেকেই এই সরকারটিকে সমর্থন দিয়ে আসছি। তারপর আমরা যখন দেখলাম যে সরকারের ভিতরে আরেকটি সরকার বা কয়েকটি সরকার বিরাজমান, একই সরকারের মধ্যে থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আজকে বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সেটি পুরানো, পরের দিনেই বলছে যে জুনের মধ্যে নির্বাচন। তখন আমরা
যে বিষয়গুলো নিয়ে সরকারের মধ্যে বিভিন্ন দ্বিমত বা জনমনে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে, সন্দেহ অবিশ্বাসের জন্ম নিয়েছে, বিশেষ করে নির্বাচন সহ যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে বিএনপি দল হিসেবে সেগুলি সবগুলিতেই কথা বলেছে এবং কথা বলার চেষ্টা করেছে। এখন যখন আওয়ামী লীগ নিষিদ্ধের কথা আসছে, তখন আব্দুল হামিদ সাহেব পলায়ন করছেন, আবার আওয়ামী লীগ নেত্রীকে গ্রেফতারকৃত অবস্থা মিডিয়ার সামনে কথা বলা, তারপর হলো যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি বিএনপি দেখেন লক্ষ কোটি জনগণের আস্থার জায়গা, ভরসার জায়গা। আপনি 10,000 5,000 অ্যাক্টিভিস্ট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা দলকে নিয়ে আপনি ট্রল করতে পারবেন, কিন্তু জনগণের মনে স্থায়ী করে নিতে গেলে তাহলে জনগণের কাছে যেতে হবে। বিএনপি জনগণ বাচ্চু ভাই, সেই যে ট্রোল যারা করছে, সাইবার যুদ্ধ বলতে তো একটা ব্যাপার আছে। বিএনপির মতো এত বৃহৎ একটি দল, সেই তার বিপরীতে দাঁড়িয়ে সাইবারে ফাইট করার সেই সক্ষমতা আপনারা অর্জন করছেন না কেন? এটি কি দুর্বলতা নয়? না, সেটা অবশ্যই। মানে আমরা আসলে দেখেন, আমরা তো 17 বছর গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে আপনারা তো এই প্রজন্ম নিয়ে আগাবেন, আগামীতে রাষ্ট্র পরিচালনায় গেলে যারা আছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় আছে, তারা সক্রিয় হওয়ার চেষ্টা করছে। দল হিসেবেও আমরা এই জিনিসটি চিন্তা করছি। আমাদের উদ্বেগেরও কারণ যে সাহেব, আমাদের মহাসচিব মহোদয় ইতিমধ্যে বলেছেন এখন এটা সাইবার যুদ্ধের সময়, আমাদেরকে শুধু মাঠে না, আমাদের মানে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় থাকতে হবে। পাশাপাশি আপনি এটাও লক্ষ্য করবেন যে আসলে এদেশের বহু মানুষ, কোটি কোটি মানুষ, তারা কিন্তু গ্রামে যারা থাকেন, তারা সাধারণ ভোটার, তারা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন না, যারা সাধারণ অনেক ভোটার রয়েছে। না, এটি আপনি যেটি বললেন বাচ্চু ভাই, আমি পুরোপুরি আপনার সাথে একমত হতে পারলাম না। একটা অংশ আপনি নিশ্চয়ই জানেন যে এখন হাতে হাতে মোবাইল মানুষের, দেখেন সেই সংখ্যাটা, এবং সবাই কিন্তু এই সেই পরিসংখ্যানটা যদি আপনি দেখেন, আপনি যদি গ্রামে যান, আমরা তৃণমূলের রাজনীতি করি, তৃণমূলে দীর্ঘদিন, আমি 36 বছর তৃণমূলের রাজনীতি করি। গ্রামে যদি যান, এখনো সেই গ্রামের আমাদের যে খেটে খাওয়া মানুষ, কৃষক শ্রমিক মেহনত মানুষ, তারা কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে না, বাটন ফোন ব্যবহার করে। তারা ফেসবুক ব্যবহার করে না। তার ছেলেটা হয়তো ফেসবুক ব্যবহার করে, যে স্কুল কলেজে পড়ে, কিন্তু সেই যে যারা এই দেশের প্রান্তিক জনগোষ্ঠী, তারা কিন্তু ওই ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন না। বাংলাদেশে গ্রামীণ জনপদের প্রেক্ষাপট তাই। আসলে গ্রামীণ জনপদে তারা যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার নাও করে, তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যে অপপ্রচার মোকাবেলা কিংবা আপনাদের আদর্শ ছড়িয়ে দেওয়ার যে প্রস্তুতি, সেটি আপনাদের মানে থাকবে না? সেটি কি আপনি তৃপ্ত হওয়ার কোনো সুযোগ আছে? না, অফকোর্স এই জায়গাগুলোতে আমরা কাজ করছি এবং আমরা চেষ্টা করছি যে এই জায়গাগুলোতে কিভাবে সুন্দরভাবে এই সাইবার ওয়ার্ল্ডের যুগে কিভাবে সুন্দরভাবে অপপ্রচার, বিভিন্ন রকম অপপ্রচারগুলো, বিভ্রান্তিমূলক অপপ্রচারগুলো, সেগুলো নিয়ে কাজ করা। যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে, জানেন আপনি আইনজীবীও, সেটি হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত তারা বন্ধ থাকবে। প্রশ্ন হচ্ছে, এটি তো দলকে নিষিদ্ধ করেনি, দলীয় কার্যক্রমের নিষিদ্ধ বলেছে। তো এটি কি এটি কি কোনোভাবে তাহলে কার্যক্রম চালানো কি বৈধতা দেওয়া হলো না? যদিও বলা হয়েছে অফলাইন অনলাইন কোনোভাবে কোনো সভা সমাবেশ কোনো কিছুই করা যাবে না, কিন্তু এটি তো কার্যক্রম বলেছে, বিচার শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে, দলকে তো নিষিদ্ধ করেনি। তাহলে কি এটি একটু দ্বিমুখী কোনো কিছু হচ্ছে কিনা? না, দেখেন, এই সরকার একটু সেন্সিটিভলি বিষয়টা ডিল করেছে। জি, দল কয়েকভাবে নিষিদ্ধ করা যাইতো। সংবিধানের 38 ধারায় যেখানে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশনের কথা বলা আছে, ওখানেই প্রভাইসিতে বলা আছে এই গ্রাউন্ডে আপনার দলকে নিষিদ্ধ করা যায়। জি। তারপর ধরুন স্পেশাল পাওয়ার্সেও এটা করা যায়, তারপর সন্ত্রাস বিরোধী আইনেও করা যায়, আবার আরপিওর আন্ডারেও করা যায়, এবং প্রত্যেকটা ক্রাইটেরিয়া কিন্তু আওয়ামী লীগের সাথে ম্যাচ করে। যদি বৈষম্য তৈরি করে, যদি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে, যদি টেরোরিজম করে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আওয়ামী লীগ করেছে। সো এনি ক্রাইটেরিয়াতে এই 4টা আইনে প্রত্যেকটা আইনেই নিষিদ্ধ করা সম্ভব, এবং আমি বলবো যে এনটিটিকেই নিষিদ্ধ করা দরকার ছিল। অ্যাক্টিভিটিসকে করেছে, এটা আরেকটু উদারভাবে চিন্তা করেছে যে ঠিক আছে বিচার হোক, বিচারের মাধ্যমে এভিডেন্সের মাধ্যমে আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ একসময় করা হবে। কিন্তু এখন যেহেতু আপনার ট্রাইব্যুনালে মামলাগুলো এগুচ্ছে এবং তাদের নেতৃবৃন্দের মামলা চার্জশিট হয়ে যাচ্ছে, এই কারণে গভর্নমেন্ট এবং মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে।
সেই আতঙ্কটা কিছুটা প্রশমিত করার জন্য আওয়ামী লীগকে তার যে কার্যক্রম আছে এগুলো নিষিদ্ধ করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ মানে সে নিষ্ক্রিয় থাকবে, তার এখন যে স্ট্যাটাস সে কিন্তু নিষ্ক্রিয়। এই কার্যক্রম নিষিদ্ধের আগেও কিন্তু আওয়ামী লীগের কোনো অ্যাকশন নেয়ার, কার্যক্রম পরিচালনার কোনো বাধা ছিল না, কিন্তু বাস্তবতা হইল এটা অবশ্যই বাধা ছিল, কারণ জনগণ তাকে নিশ্চিহ্ন করে দিয়েছে, জনগণ তাকে রিজেক্ট করে দিয়েছে, জনগণ তাকে সন্ত্রাসী হিসাবে সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং জনগণের মাঠে আওয়ামী লীগের কোনো জায়গা নেই, রাজনীতির মাঠেও আওয়ামী লীগের কোনো জায়গা নেই। এটা একটা লিগ্যাল ভিত্তি তৈরি করলো মাত্র। জি, এটা নাও থাকে তাও কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধই আছে, ফ্যাকচুয়ালি আওয়ামী লীগ নিষিদ্ধ। এটা আইনগত একটা প্রসেস শুরু হয়েছে মাত্র। সেখানেই আসি, যদিও একদম ধারা উপধারা আপনারা ভালো জানেন, আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ। তো সেই ভ্রাতৃপ্রতিমের মধ্যে কি 14 দল পড়ে? 14 দলের ব্যাপারে তো কোনো সিদ্ধান্ত আসেনি। আজকে প্রেস সেক্রেটারিকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের একটি প্রোগ্রামে, তিনি বলেছেন যে সে ব্যাপারে কোনো কথা আসেনি, কারণ ইউএন প্রতিবেদনে শেখ হাসিনার ব্যাপারে যেমন বিষয় এসছে, এই 14 দলের ব্যাপারে তেমন আসেনি। কিন্তু এই যে ভ্রাতৃপ্রতিম সংগঠন, সেটির আওতায় কি এরা আসে কিনা? না, ভ্রাতৃপ্রতিম বলতে তাদের সাথে জোটে যারা ছিল তারাও আসবে, এবং আওয়ামী লীগের যে কালচারাল সামাজিক যে সংগঠনগুলো আছে যাদের মাধ্যমে আওয়ামী লীগ তাদের মুজিববাদ মানে প্রচার করে এবং ইন্ডিয়ান যে হেজিমনিটা কায়েম করে এবং মানে সিভিল সোসাইটির নামেও যে হেজিমনিটা কায়েম করে, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু এই আইনের অন্তর্ভুক্ত হবে এবং নিষেধের আওতাভুক্ত হবে। সুতরাং আওয়ামী লীগের শুধুমাত্র নিষিদ্ধ হয় নাই, 14 দলের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, এবং আওয়ামী লীগের সাথে যে সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলো ফাংশন করে তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। এখন প্রশাসনকে ওইভাবেই দায়িত্ব পালন করতে হবে যাতে আওয়ামী লীগ এবং তার লেসপন্সার যারা আছে তাদের কেউ যাতে ফাংশন না করতে পারে, এ ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। এবং আমরা দাবি করব যে এই বিচার প্রক্রিয়া যাতে খুব দ্রুত শেষ হয়, এবং আওয়ামী লীগের অলরেডি স্পেস নাই, বাকি যে চিন্তার জগতে স্পেস আছে এইটার মানে যে অপশন আছে এটাও যাতে না থাকে। জি, ধন্যবাদ। আমি একটু আপনার 14 দলের ব্যাপারে আপনার মতামত জানতে চাই। যদিও জোবায়ের ভাই বলেছে যে 14 দলও এই হিসাবে পড়ে, কিন্তু সেখানে কিন্তু সরকারের পক্ষ থেকে এই ব্যাপারটা স্পষ্ট করা হয়নি। আমরা চাচ্ছি যে স্পেসিফিকলি 14 দলের প্রত্যেকটা পার্টির তাদের অবদান অনুযায়ী নিশ্চয়ই মামলার রায় আসবে, কিন্তু এই আইনের মধ্যেও পরে সরকারের উচিত ছিল এই দলগুলোর আরো স্পেসিফিক নাম উল্লেখ করে দেয়া, যাতে কনফিউশনটা না থাকে, আমাদের এরকম আলোচনা করতে হইতো না। জি, আসলে দেখেন, ভ্রাতৃপ্রতিম সংগঠন বলতে আসলে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। এখন 14 দলের যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার ব্যক্তিগত মত, যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা দোসর ছিল, গণহত্যার সাথে যারা জড়িত ছিল, যারা আওয়ামী লীগকে এতদিন সমর্থন দিয়ে বিভিন্নভাবে তাদের সাথে থেকে পাশে থেকে এদেশে যে একটি স্বৈরশাসন মাফিয়াতন্ত্র কায়েমে যারা জড়িত ছিল, প্রত্যেকেরই বিচার হওয়া উচিত, শুধু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না। সেক্ষেত্রে 14 দল, জাতীয় পার্টি সবাই আওয়ামী লীগের সহযোগী ছিল, এদের প্রত্যেকেরই বিচার হওয়া উচিত। কারণ হলো যে আপনার বাংলাদেশ তো এই একটি রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে 1971 সনে স্বাধীন হয়েছে, আবার নিজ দেশের এই স্বদেশীদের হাতে এইভাবে রক্তাক্ত হওয়ার জন্য না, এইভাবে মানুষের জীবন কেড়ে নেওয়ার জন্য এরকম যারা এইসব কর্মকাণ্ডে যারা জড়িত প্রত্যেকেরই বিচার হওয়া উচিত, ব্যক্তি হিসেবে, সংগঠন হিসেবে। ধন্যবাদ। নিষিদ্ধ করে কি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে কি এভাবে টার্গেটে পৌঁছা যায়? আওয়ামী লীগ অনেকে বলছেন যে বাংলাদেশের সবচেয়ে পুরনো দল, তাদের কিন্তু কার্যক্রম স্থগিত কিংবা নিষিদ্ধ হওয়ার, এর আগে মুখোমুখি হওয়ার অনেক অভিজ্ঞতা আছে, আপনি জানেন, প্রতিষ্ঠার পর থেকে। তাহলে এই নিষিদ্ধ করার মাধ্যমে কি তাদের মানে তাদের শুধরানোর বলেন, অথবা তাদের কাজ স্টপ হওয়া বলেন, অথবা যে লক্ষ্যে নিষিদ্ধ করা কার্যক্রম হয়েছে সেই লক্ষ্য কতটা পূরণ হবে? না, শুধুমাত্র আইনগত নিষিদ্ধের মাধ্যমে একটা পার্টির মানে নিষিদ্ধ ইফেক্টিভ হয় না আর কি। এটা বেসিক্যালি আমি যেটা বলেছি, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে এবং আইনগতভাবে প্রত্যেকটা ভাবেই তাদেরকে নিষিদ্ধ করতে হবে। ফর এক্সাম্পল, আমরা আওয়ামী লীগ ক্ষমতা থাকতেই বলেছিলাম যে আওয়ামী লীগ এত সব অন্যায় করেছে যে আওয়ামী লীগের পতনের পরে
এই আওয়ামী লীগের নেতাদের নামে কেউ নাম রাখবে না, তাদের সাথে কেউ সম্পর্ক করবে না, তাদের তাদের সামাজিক সাংস্কৃতিকভাবে আসলে সবাই বয়কট করবে। এরকম একটা সিচুয়েশন কিন্তু হয়েছে এবং এটা আপনি দেখবেন যে এটা হবে। সুতরাং মানুষ ধৈর্য ধরেছে কেন? কারণ অর্থনৈতিক অবস্থা ভালো না, আমরা বড় ধরনের একটা পুলিশ থেকে শুরু করে সব জায়গায় একটা মানে ধ্বংসযজ্ঞের মধ্যে আছি, যার কারণে সবাই সংযম প্রদর্শন করছে। এবং আমি বাংলাদেশের মানে পলিটিক্যাল পার্টি যারা বিরোধী দল তখন আওয়ামী লীগের ছিল, যারা বিপ্লবটা করেছে, অভ্যুত্থানটা করেছে এবং সাধারণ মানুষ প্রত্যেকে কিন্তু সংযম দেখিয়েছে। আওয়ামী লীগ নিজে অ্যান্টিসিপেট করেছিল তার 5 লাখ লোক মারা যাবে বা আরো বেশি মারা যাবে, এখন তো কিছুই হয় নাই। মানুষ সংযম, আওয়ামী লীগের যে বিচার, তার বিচারেই 5 লোক মারা যাবে। তো আওয়ামী লীগের বিচারে মানে আমরা বা অভ্যুত্থানের মানে পক্ষের লোকজন যে পরিমাণ রিয়াকশন শো করার কথা, আমরা তো অতটুকুও করি নাই। জি, এবং আমরা সবগুলো আইনের মাধ্যমে করতেছি। কালচারালি আপনার সবভাবে আওয়ামী লীগ ইজ, আমরা আওয়ামী লীগ ক্ষমতা থাকতে বলেছি যে এটা ক্লিনিক্যালি ডেড। আওয়ামী লীগের আর কোনো রাজনীতি নেই বাংলাদেশ। জি, সেটি বাচ্চু ভাইও গোলামি ছাড়া আর কিছু নেই। বাচ্চু ভাইও সেটি বলেছেন যে আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়। তো সেখানে প্রশ্ন হচ্ছে যে আজকে এই যে আওয়ামী লীগ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন, এখন এনসিপি যারা নেতা, তারা বলেছেন যে 5 আগস্টে ফয়সালা হয়ে গেছে। তাহলে 5 আগস্টের পর এতদিন গেল, আপনারা আবার রাজপথে নামলেন, আপনাদের দলকেও আমরা দেখেছি তাদের সাথে, হাসনাত আব্দুল্লাহ তিনি যে ছিলেন। তো সেখানটায় আজকে কিন্তু বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য তিনি বলেছেন শাহবাগে হঠাৎ করে এই নাটক কেন, যেখানে ঘোষণা করা হয়েছিল যমুনার আশেপাশে শাহবাগে এখানে সভা সমাবেশ নিষিদ্ধ, তারপরও এই নাটকগুলোয় আপনারা অংশ নিতে হলো কেন? এখন ধরেন মানে এটি প্রশ্ন তার, আমার রাইট, সাপ ধরেন মানে মৃত পায়, কিন্তু সাপ যাতে আবার জীবিত না হইতে পারে আঘাতের পরেও, এটা মানুষ ভয় পায়, কারণ সাপ ভয়ঙ্কর জিনিস। এই কারণে সাপ মানে এটা আহত সাপও কিন্তু আপনার দংশন করতে পারে। তা আওয়ামী লীগ একটা বড় দল, অনেকদিন যাবৎ সে তার সাঙ্গপাঙ্গ সব জায়গায় আছে, পুলিশে আছে, আর্মিতে আছে। আপনি দেখেন মানে আওয়ামী লীগের সময় না হয় আর্মি অফিসাররা, র্যাবের অফিসাররা, পুলিশের অফিসাররা বাধ্য হয়েছে কাজ করতে, কিন্তু এই যে আয়নাগরকে গুম করে দিতে হবে, এটা তো হাসিনা সরকারের আমলে না, এটা পরের আমলে নিশ্চিহ্ন করে দিতে হবে। রাইট, তাইলে কারাই কাজটা করলো? তাদেরকে কে বাধ্য করলো? তারা কার জন্য কাজ করতেছে? এই ধরনের ভয় কিন্তু আমাদের আছে। বাচ্চু ভাই প্রশ্ন তুলেছেন, ভয়ের কারণেই কিন্তু আমরা সাবেক রাষ্ট্রপতি কিভাবে গেলেন, এটি বাচ্চু ভাই প্রশ্ন তুলেছেন এর আগে। সাবেক রাষ্ট্রপতি না, ধরেন 628 জনের কথা আছে, তারা কিভাবে গেল? ওই 628 জনের বাইরে যারা ছিল তারা কিভাবে গেল? রাইট। তো এই ধরনের মানে আমরা তো বৈষম্য দেখতেছি। এখন যারা ফাংশন করতেছে, আমরা তো বিশ্বাস করতে চাই যে আওয়ামী লীগের সময় যারা বাধ্য হয়ে কাজ করেছে প্রশাসনের লোকজন, তারা পরিবর্তন হয়ে যাবে। এখন তারা যদি পরিবর্তন না হয়, আগের যারা প্রভু আছে তাদের যদি এখনো গোলামি করে, এই জিনিস তো আমরা মেনে নিব না। জি, আজকে এনসিপির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে গণমাধ্যমে। তারা, ঠিক আমি কোট করছি, ৭১-এ যারা জনযুদ্ধের বিরুদ্ধে ছিল তারা অবস্থান ব্যাখ্যা করবেন এই আশা করেছে এনসিপি, এবং এগুলো ব্যাখ্যা করে আবার ২৪-এর আকাঙ্ক্ষার সহযোগী হওয়ারও তারা থাকবেন, এটিও তারা প্রত্যাশা করেছেন। এই একই সাথে তারা বলছেন যে আওয়ামী লীগকে আজকে কার্যক্রম নিষিদ্ধ যে আইনে করা হয়েছে, এখন পর্যন্ত জামাতের কার্যক্রম কিন্তু সেই আইনে নিষিদ্ধ আছে। দুটো মিলে আপনার বক্তব্য শুনতে চাই। না, বক্তব্য হলো যারা অপরাধ করবে, অন্যায় করবে, গণহত্যার সাথে জড়িত হবে সরাসরি অথবা পার্ট হিসাবে, তাদের দুইটা পথ। একটা হলো তাদের বিচার হয়ে শাস্তি হবে, আরেকটা হলো তারা তাদের ভুল বুঝবে এবং জাতির কাছে ক্ষমা চাইবে, যারা আহত নিহত হয়েছে তাদের কাছে ক্ষমা চাইবে, এবং জাতি যদি মনে করে যে ক্ষমা করবে সেটা করবে। এখন আমি তো আওয়ামী লীগের কোনো রিপেন্টেন্স দেখতেছি না গত এত বছরে। তো এই রিপেন্টেন্স থাকতে হবে। একই কথা 71-এ যাদের স্বাধীনতা বিরোধিতা আছে অথবা সেখানে ক্রাইম আছে, তাদের কিন্তু এখানে সরি বলা, রিপেন্টেন্ট হইতে হবে। এটা 24 এবং 71 প্রত্যেকটা ক্ষেত্রে প্রযোজ্য।
সব জায়গায় তাদের রিপেন্ট করতে হবে, রিগ্রেট করতে হবে, অনুশোচনা করতে হবে, ক্ষমা চাইতে হবে, এই প্রত্যেকটা জিনিস জরুরি। আওয়ামী লীগ যদি ক্ষমা চাইতো তাইলে হয়তো এখন আমরা নিষিদ্ধের দিকে এত প্রবলভাবে চিন্তা করতাম না। তারা তো রিগ্রেট নাই, তারা তো কোনো অনুশোচনা নাই, তারা যে অন্যায় করেছে এই উপলব্ধি নাই। তো যার উপলব্ধি নাই তাকে কেন ক্ষমা করবে? কেউ তো আমার ক্ষমা চায় নাই। জাতির কাছে যদি কেউ ক্ষমা চায় ক্ষমা করবে। এখন মানে যারা ৭১ সালে প্রশ্নবিদ্ধ ভূমিকা রেখেছে তারা তাদের অবস্থান পরিবর্তন করে যদি জনগণের কাতারে সামিল হয়ে অভ্যুত্থানের পার্ট হয় সেটা বিবেচনা করা হবে। তবে তাদের কিন্তু একটা অবশ্যই কমেন্টস থাকতে হবে, তাদের একটা স্টেটমেন্ট থাকতে হবে। জি, যদি আপনি উল্লেখ করেছেন পার্ট হয়, মানে পার্ট হয়েছে কিনা এটি আপনার সন্দেহ আছে কিনা, আমি সেই প্রশ্নে ফিরবো। যে প্রশ্নটি জানতে চাচ্ছি আপনার কাছেও সেটির উত্তর চাচ্ছি। আখতারুজ্জামান বাচ্চু ভাই, ৭১-এ যারা জনযুদ্ধে ছিল তারা তাদের অবস্থান ব্যাখ্যা করবেন এনসিপির প্রত্যাশা, কিন্তু সাথে সাথে বলেছেন যে এগুলো ব্যাখ্যা করে আবার ২৪-এর আকাঙ্ক্ষার সহযোগী হবেন, এটিও প্রত্যাশা। দেখেন, এনসিপি তাদের দলের পক্ষ থেকে তাদের একটি বিবৃতি দিয়েছে, সেটির ব্যাপারে তারা সেটা আমার কাছে আপনি জানতে চেয়েছেন। এখন হলো যে বিষয়টি হলো যে ৭১ এদেশের অস্তিত্ব, এটা হলো যে আমরা ৭১-এর মাধ্যমে আমাদের জন্ম হয়েছে, একটি জনযুদ্ধের মাধ্যমে, একটি এদেশের মানুষের যুদ্ধের মাধ্যমে, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়েছে। তো এই আপনার যখন তখনকার ভূমিকা কারো যদি প্রশ্নবিদ্ধ থাকে সেটা স্বীকার করতে তো দোষের কিছু নাই ভাই। তো এখন বাংলাদেশের স্বাধীনতার এত বছর পরে সেই ৭১-এর স্বাধীনতা যুদ্ধ আপনার অস্তিত্বকে অস্বীকার করা এটা প্রত্যাশিত না। আপনার এটি কি কেউ অস্বীকার করছে বলে মনে করেন? এনসিপির বিবৃতিতে তো সেই জিনিসটি উঠে এসেছে। তারা যে ইঙ্গিত দিয়েছেন তখনকার স্বাধীনতা যুদ্ধের সময় যদি কেউ বিরোধিতা করে থাকে তাহলে সেটা স্বীকার করে নিয়ে তাহলে তাদের রিকনসিলিয়েশনের কথা বলা হয়েছে। তারপর এখন আবার ২৪-এর যে গণ আন্দোলনটা হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে সবাই একসাথে পথ চলে বাংলাদেশ বিনির্মাণে। আমাদের সহ আলোচক যিনি বলেছেন, আসলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিল যে বিএনপি আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে যায় একদিনে ২ লাখ লোক মারা যাবে, কচুকাটা করা হবে। কিন্তু আমাদের নেতা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে কিন্তু আসলে এই ধরনের কোনো কিছু হয় নাই। আমরা সংযত ভূমিকা পালন করেছি। দেশটা অলরেডি আওয়ামী লীগ একটি ডাস্টবিনে নিয়ে গেছে, একটি নরকে পরিণত করেছে, নর্দমায় পরিণত করেছে। আমরা এই দেশটি বিনির্মাণের জন্য আমরা সংযম অবলম্বন করে সংযত ভূমিকা পালন করি। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না, এটি এপিবিএন এর হাতে থাকবে। এবং অভিযান নিয়ে প্রশ্ন করেছিল সাংবাদিকরা যে অভিযানে যেতে আসলে মারণাস্ত্র প্রয়োজন নেই। কি মনে করছেন বাংলাদেশের মতো এরকম দেশে এই যে দুষ্টের দমনে এত ভালো ব্যবহারের পুলিশ আমরা যা প্রত্যাশা করছি তা দিয়ে কি হবে এরকম এই পলিসির আলোকে? এখন ধরেন আমাদের যে পরিমাণ জনসংখ্যা ওই অনুযায়ী পুলিশের সংখ্যা তো বেশি না। আমাদের ধরেন সীমান্ত যে এলাকাগুলো আছে ওখানে ২.৫ জন বিএসএফের এগেনস্টে ১ জন বিজিবি আছে। তো আমাদের তো স্বল্পতা আছে। স্বল্পতার পরে আমাদের যদি একদম অস্ত্র না থাকে এইটা আমাদের জন্য মানে কাউন্টার প্রোডাক্টিভ হতে পারে। বিষয় হলো অস্ত্র থাকা কিন্তু প্রবলেম না। এটি পুলিশের ব্যাপারে বলছি, মানে পুলিশের অস্ত্র থাকা কিন্তু প্রবলেম না, অস্ত্র ব্যবহার করা হইলো প্রবলেম। এখন আপনি যদি পুলিশ তো ট্রেন ফোর্স, তাকে যদি আপনি অস্ত্রের ব্যবহার শেখান, পরিমিতি বোধ শেখান, কোথায় অ্যাপ্লাই করতে পারবে কোথায় পারবে না, এটা যদি হয় তাহলে তো সমস্যা নেই অস্ত্র থাকা। সমস্যা হলো আপনি পলিটিক্যালি মোটিভেটেড একটা বাহিনী হিসাবে পুলিশকে নেবেন কিনা। তা আমার প্রশ্ন হলো যে সরকারের মূল টার্গেট হওয়া উচিত পুলিশকে ডিপলিটিসাইজিং করা, যাতে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের পারপাস সার্ভ করার জন্য পুলিশ তার অস্ত্র ব্যবহার না করে। রাদার সে যাতে মানে জনশৃঙ্খলা যেটা আইন শৃঙ্খলা, পাবলিক অর্ডার এবং জনজীবনের সিকিউরিটির জন্য তার অস্ত্র ব্যবহার করে। তো যদি এইভাবে অস্ত্র ব্যবহার না করে তাহলে মানে যদি এখানে ফ্যাসিস্টদের কোনো একটা বড় ধরনের অ্যাক্টিভিটি দেখা দেয় অথবা এখানে ক্রিমিনালদের আনাগোনা চলে, এইখানে কিন্তু প্রচুর বেকার আছে বাংলাদেশে, খুব সহজে মানুষকে ইউজ করা যায়।
তো এরকম একটা সিচুয়েশনে আপনি একদম উইপনের বাইরে রাখবেন, ভালো কোনো অস্ত্রই তাদের কাছে থাকবে না, এপিবিএন সব জায়গায় নাই। তো পুলিশের প্রত্যেকটা ইউনিটে থাকতে পারে, হইতে পারে যে পুলিশের এই অস্ত্রগুলো ব্যবহার করার জন্য সিচুয়েশন অনুযায়ী সবসময় এটা অ্যাভেলেবল থাকবে না, পুলিশ ক্যারি করবে না, কিন্তু মজুদ থাকতে হবে। পুলিশের যে সেন্টারগুলো আছে সেখানে মজুদ থাকতে হবে এবং সেখান থেকে যাতে রিকুইজিশন দিয়ে নিতে পারে সিচুয়েশন অনুযায়ী এই ব্যবস্থা থাকতে হবে। ধন্যবাদ। কন্ট্রোল হলো ইম্পর্টেন্ট। জি, কন্ট্রোল ইম্পর্টেন্ট। বিএনপি এর আগেও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, আগামীতেও হয়তো বড় দল মানে আপনারা হয়তো মনে করছেন যে আপনারা পরিচালনায় যাবেন। তো সেক্ষেত্রে এই যে পলিটিক্যালি মোটিভেটেড করা বা রাজনৈতিকভাবে ব্যবহার করা না করার ব্যাপারে কতটা জনপ্রত্যাশা ধরে রাখতে আপনারা পারবেন, কি মনে করছেন বাচ্চু ভাই? দেখেন, আমরা বাংলাদেশের প্রত্যাশা, বিএনপি একটি গণতান্ত্রিক দল, বাংলাদেশের জনগণের প্রত্যাশা বিএনপি বিলং করে। বিএনপি আসলে আমাদের সহালোচক যেটা বললেন অস্ত্রের মানে আমি যেটা বলবো যে আইনেই তো আছে যে আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না, কোন জায়গায় আপনি অস্ত্র ব্যবহার করতে পারবেন কোন জায়গায় করতে পারবেন না। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয়েছে, ফ্যাসিস্ট হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন রাষ্ট্রীয়ভাবে এই পুলিশ বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে এবং একটি তাদের গদি রক্ষার একটি বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা আসলে অপব্যবহার করা হয়েছে, সেই কারণে এই প্রশ্নটি আসছে এবং পুলিশের কার্যক্রম নিয়ে প্রশ্ন আসছে যে পুলিশ কি বাংলাদেশের মানে বাংলাদেশের জনগণের যেখানে পুলিশ শব্দটা আছে, হ্যাঁ, তো সেই পুলিশ শব্দের অর্থটাই আসলে এই সরকার পুলিশকে অপব্যবহার, অস্ত্রের অপব্যবহার, নির্বিচারে গুলি, মানে বল প্রয়োগ, এরকম নানান মানে কর্মকাণ্ডের মাধ্যমে পুলিশকে প্রশ্নবিদ্ধ করেছে, অস্ত্রের ব্যবহারকে প্রশ্নবিদ্ধ করেছে। বাংলাদেশের যে প্রেক্ষাপট, এত একটি জনবহুল দেশ এবং সেটি কিন্তু সব সরকারই করে আসছিল, কেউ কম কেউ বেশি না। আপনি দেখেন 17 বছরের সাথে আর কোনো সরকারকে আপনি মেলাইতে পারবেন না। শেখ হাসিনার 17 বছরের সাথে এটা আসলে কোনো সরকার না, এটা একটি মাফিয়াতন্ত্র এবং এটি একটি জুলুমের রাজ্য, এটি একটি মানে এটা একটা নৈরাজ্যের বাংলাদেশে আমরা ছিলাম। তো সুতরাং শেখ হাসিনার এই আমল আর অন্য কোনো আমলের সাথে এটা মেলানোর কোনো সুযোগ নাই। মানে আপনারা আগামীতে রাষ্ট্র পরিচালনায় আসলে ব্যবহার করবেন না, এটি কি দেশবাসীকে একদম একদম আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমরা বিএনপি জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী, জনগণের নিরাপত্তায় বিশ্বাসী। বিএনপি সর্বাত্মকভাবে জননিরাপত্তা, জনগণের শাসন, গণতান্ত্রিক শাসনে বিশ্বাসী। বিএনপি পুলিশের শাসনে বিশ্বাসী না। বিএনপি অবৈধ অস্ত্র, পুলিশ অস্ত্রের অপব্যবহার করবে সেটাতে বিএনপি বিশ্বাস করে না। বিএনপি অবশ্যই বাংলাদেশের পার্সপেক্টিভে আপনার হয়তো পুলিশ এত জনবহুল একটি দেশ, অনেক জায়গায় আত্মরক্ষার ক্ষেত্রে অস্ত্রের প্রয়োজন হতে পারে পুলিশের, সেই ক্ষেত্রে ব্যবহার আত্মরক্ষার্থে যাতে পুলিশ ব্যবহার করতে পারে সেরকম আইনে বিধানে যেভাবে আছে সেভাবে যাতে প্রয়োগ হয় সেটাই আমরা প্রত্যাশা করব। আর হলো যে বাংলাদেশের দ্রুত একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে, এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হলো বিচার, আওয়ামী লীগের বিচার সংস্কার, প্রয়োজনীয় সংস্কার, যে নির্বাচনের জন্য যে সংস্কারগুলি প্রয়োজন সেই সংস্কারগুলি করে দ্রুততম সময়ে জনগণ দীর্ঘদিন ভোট দিতে পারেন না নির্বাচনে, জন আকাঙ্ক্ষা অনুযায়ী একটি দ্রুততম সময়ে একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে। অনেক ধন্যবাদ জোবায়ের ভাই। একদমই 1 মিনিট সময় পাবো। জুলাই হত্যা মামলার প্রতিবেদন, একটি শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন গিয়েছে, আপনি জানেন যে এটিকে এই ক্ষেত্রে কতটা বিচারিক কার্যক্রম আগালো মনে করছেন এবং কত দ্রুত আমরা রায় পাবো এখনকার পার্সপেক্টিভে কিংবা বিচার অঙ্গনের অবস্থার আলোকে? এই বিচারের সবচেয়ে কঠিন পর্যায়টা হলো ইনভেস্টিগেশন। জি, তো যেহেতু ইনভেস্টিগেশনগুলো আগাচ্ছে, এটা এখন মানে বেশ এগিয়েছে, আমি বলবো অনেকগুলো মামলা এগিয়েছে, এর মধ্যে একটা চার্জশিট দিয়েছে, আরও অনেকগুলো পাইপলাইনে আছে, চার্জশিট খুব দ্রুত হয়ে যাবে। আমাদের ট্রাইব্যুনাল এখানে একটা হয়েছে আর একটা হচ্ছে। তো আমি মনে করি এত মেসিভ অপরাধ হয়েছে এখানে এবং এটা খুব রিসেন্ট পাস্ট, এগুলোর মানে সাক্ষী আছে, মেমোরি লাইভ আছে, মানে অডিও ভিডিও আছে, সব কিছু আছে। এই বিচারগুলো করার জন্য আপনি যদি দ্রুত করেন তাহলে এটা ট্রাইব্যুনাল 4-5টা 6টা ট্রাইব্যুনাল করা দরকার, পারলে বিভাগীয় পর্যায়ে ট্রাইব্যুনাল হতে পারে, আমরা ঢাকায় 4-5টা হইতে পারে। তো 4-5টা ট্রাইব্যুনাল করে দ্রুত আপনি বিচার শেষ করে ফেলেন। বিচার শেষ করে এরপর বাকি অংশটা হলো আপনার
যারা আছে তারা ক্ষমা চাইবে, বাকিদেরকে কিছু শাস্তি হবে, কিন্তু জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। আপনি ধরেন একবার 24, একবার 71, তার আগে 47, এরকম ভাগ হইতেই থাকবে। আমাদের মূল উদ্দেশ্য ফোকাস করা উচিত মানুষের ডেভেলপমেন্ট, মানুষের অগ্রগতি, সামাজিক অগ্রগতি, অর্থনীতি, আর্থসামাজিক, রাজনীতি, এই সবগুলো, স্বাস্থ্যনীতি, এগুলো নিয়ে ডিবেট করব আমরা, এগুলো নিয়ে কাজ করব এবং ঐকমত্যের ভিত্তিতে বাংলাদেশকে একটা দেশ হিসাবে, একটা জাতি হিসাবে এখানে আমাদেরকে দাঁড় করাইতে হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, এবং অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু, আপনাদের দুজনকে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই নতুন এই বাংলাদেশে আসুন কল্যাণমূলক হিসেবে রাষ্ট্রটাকে গড়ে তুলি, আর সেক্ষেত্রে যে যার জায়গা থেকে সকল মতভেদ ভুলে গিয়ে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।